This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, একটা জিনিস আমরা অনেকেই খেয়াল করি না, কিন্তু বাস্তবটা হলো আজকের দিনে ভারত শুধু নিজের জন্য না, পুরো বিশ্বের জন্য একটা বড় ফুড সাপ্লায়ার হয়ে উঠেছে। বিশেষ করে রাইস বা চালের ক্ষেত্রে ভারতের যে ডমিনেন্স সেটা সত্যি আলাদা লেভেলের। সহজ ভাষায় বললে পৃথিবীতে যত দেশ আছে তাদের মধ্যে সবথেকে বেশি রাইস এক্সপোর্ট করে আমাদের ভারত। আর এই জায়গাটিতেই ভারতের একটা সাইলেন্ট পাওয়ার লুকিয়ে আছে, যেটা চাইলে খুব সফটলি ব্যবহার করে জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট তৈরি করা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই কথা কেন উঠে আসছে? কারণ সাম্প্রতিক সময়ের একটা ডেভেলপমেন্ট একটু অন্য রকমের ইঙ্গিত দিচ্ছে। খবর অনুযায়ী ভারত প্রায় 500 মেট্রিক টন রাইস হঠাৎ করেই পাঠিয়ে দিয়েছে পূর্ব আফ্রিকার একটা দেশ মোজাম্বিকে। এখন প্রথমে শুনলে এটা একটা সাধারণ মানবিক সাহায্য মনে হতে পারে, কিন্তু পুরো ঘটনাটা একটু গভীরভাবে দেখলে বোঝা যায় সেখানে রয়েছে একটা গভীর স্মার্ট স্ট্র্যাটেজিক প্ল্যান। মোজাম্বিক কিন্তু শুধু একটা সাধারণ দেশ নয়, এটা পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তার থেকেও বড় কথা, এই দেশটার কাছে আছে বিশাল প্রাকৃতিক গ্যাস এবং কয়লার ভাণ্ডার। মানে ভবিষ্যতে এনার্জি সেক্টরে এই দেশটা একটা বড় রোল প্লে করবে। আর এখানেই আসে আসল টুইস্ট। ভারত আগে যে চাল ইরানে পাঠাতো, এখন সেখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। টাকা লেনদেন সঠিকভাবে হচ্ছে না, আর এছাড়াও নানা ধরনের নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলও আগের মতো আর সহজ নেই। ফলে যে চাল আগে ইরানে যেত সেটা ধীরে ধীরে আটকাতে শুরু করে, আর এর ফলে ভারতের কাছে বাড়তি চাল জমা হতে থাকে। আর এই অবস্থায় ভারত একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেয়, এই বাড়তি চাল ফেলে না রেখে এটা এমন একটা দেশে পাঠানো হয় যেখান থেকে ভবিষ্যতে লাভ পাওয়া যেতে পারে। আর সেই দেশটাই হলো মোজাম্বিক। এখন অনেকেই ভাবতে পারে এটাতে ভারতের কী লাভ আছে। প্রথমত, আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ বাড়তি চালগুলো নষ্ট হচ্ছে না। আর দ্বিতীয়ত, মোজাম্বিক দেশটা খাদ্য সংকট ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে ভারতের এই পদক্ষেপ তাদের দ্রুত সাহায্য পাঠাচ্ছে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভারত ওই দেশের সাথে সম্পর্ক তৈরি করছে, আর এই ভরসা ভবিষ্যতে অনেক বড় কাজে আসতে পারে। এবং এখানেই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ মোজাম্বিকে শুধু ভারত আগ্রহী নয়, ভিয়েতনাম আর থাইল্যান্ড এই দুই দেশও অনেক দিন ধরে এই ধরনের চাহিদার বাজারে চাল বিক্রি করে আসছে। মানে যেখানে অন্যান্য দেশগুলো ব্যবসা করতে চাইছিল, সেখানে ভারত সম্পর্ক তৈরি করে ফেলল, যেটা অনেক বেশি শক্তিশালী। এবার একটু বড় স্কেলে এই বিষয়টা ভেবে দেখুন। ভারত এখন শুধু চালই বিক্রি করছে না, ধীরে ধীরে নিজেদেরকে এমন একটা দেশ হিসাবে তৈরি করছে যাকে সারা বিশ্ব খাবারের দিক থেকে ভরসা করতে পারে। মানে যখনই কোনো দেশের সমস্যা হবে, যদি ভারত সবার আগে সাহায্য নিয়ে সেখানে পৌঁছে যায়, তাহলে সেই দেশের কাছে ভারত শুধু একটা বিক্রেতা নয়, একটা ভরসার সঙ্গী হয়ে উঠবে। আর দীর্ঘ সময়ের হিসেবে এই প্রভাবটা অনেক বড় হতে পারে। এখন যদি এই পুরো বিষয়টা একটু বড় করে দেখা যায়, তাহলে বোঝা যাবে ভারতের এই পদক্ষেপটা অন্যান্য দেশগুলোর জন্য কতটা অস্বস্তিকর হয়ে উঠেছে। বিশেষ করে থাইল্যান্ড এবং ভিয়েতনাম, এই দুই দেশ অনেক দিন ধরেই বিশ্ব চাল রপ্তানিতে বড় ভূমিকা পালন করেছে, কিন্তু ভারতের সাথে টেক্কা দেওয়া এত সহজ নয়। কারণ ভারতের কাছে শুধু বিশাল পরিমাণে চাল আছে, শুধু তাই নয়, এই চালের দাম তুলনামূলকভাবে অনেক কম। আর এর সবথেকে বড় সুবিধা হলো সরকারি সহায়তা। যে বাড়তি চাল জমে গেছিল, সেটা ভারত শুধু বিক্রি করছে না, কখনো কখনো সাহায্য হিসাবে দিয়ে দিচ্ছে, আবার কখনো কম দামে অন্যান্য দেশের বাজারে পাঠাচ্ছে। আর এর ফলে আফ্রিকা আর এশিয়ার যেসব জায়গায় আগে থাইল্যান্ড এবং ভিয়েতনাম দখল নিয়েছিল, সেখানে ধীরে ধীরে ভারত নিজের জায়গা তৈরি করছে। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ব্যাপার আছে। ভারত যখন সাহায্য হিসাবে চাল পাঠায়, তখন সেটা শুধু ব্যবসা থাকে না, সেটা ধীরে ধীরে ভরসায় পরিণত হয়। আর এই ভরসাই ভবিষ্যতে বড় সুযোগ করে দেয়। এই কারণেই যেসব বাজারে আগে থাইল্যান্ড আর ভিয়েতনাম খুব শক্তিশালী ছিল, সেখানেই এখন ধীরে ধীরে তাদের জায়গাটা কমছে। আর এখানেই এন্ট্রি নেয় আরেকটা বড় দেশ, নাম চায়না। চীন নিজে খুব বেশি চাল রপ্তানি করে না, কিন্তু ভারতের থেকে প্রচুর পরিমাণে ভাঙা চাল কেনে। এই ভাঙা চাল তারা মূলত পশুখাদ্য, জ্বালানি তৈরির কাজে এবং কিছু কারখানার কাজে ব্যবহার করে। ভারত আগে এই রকমের ভাঙা চাল বাইরে পাঠানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে আবার তা চালু করা হয়। আর তারপর থেকেই চীন আবার ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে এই চাল কিনতে শুরু করে। এখন আসল বিষয়টা হলো, ভারত চীনকে এই চাল তুলনামূলকভাবে অনেক কম দামে দিয়ে থাকে, প্রায় প্রতি টন 300 থেকে 310 ডলারের মতো। তার উপর ভারত আর চীনের দূরত্ব খুবই কম হওয়ায় পরিবহন খরচাও অনেকটা কমে যায়। ফলে চীনের পক্ষে এই দুই দিকটা বিবেচনা করলে ভারতের থেকে এই বিপুল পরিমাণ চাল কেনা একদম যথাযথ।
কিন্তু এখানেই একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। চীন বুঝতে পারছে ভারত যখন আফ্রিকার অন্যান্য দেশের সাহায্যের নামে চাল পাঠাচ্ছে, তখন আসলে ভারত সেই সব জায়গায় ভারতীয় চালের চাহিদা বাড়ানোর চেষ্টা করছে, আর স্বাভাবিকভাবেই চালের দামও বাড়বে। তখন চীনকে এই ভাঙা চাল আরও বেশি দামে কিনতে হবে। মানে একদিক থেকে ভারত নিজের প্রভাব বাড়াচ্ছে, আর অন্যদিকে চালের যোগানও খুব হিসেব করে ব্যবহার করছে। এটা ভবিষ্যতে চীনের জন্য সমস্যা তৈরি করতে পারে। আর এটা শুধু এখানেই শেষ নয়, ভারতের পরিকল্পনা আরও বড় হতে পারে। এইভাবে হাজার হাজার টন চাল দিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা গেলে ভবিষ্যতে সেই দেশগুলোর গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, যেগুলো জ্বালানি আর প্রযুক্তির জন্য খুব দরকার, সেগুলো পাওয়া সহজ হয়ে উঠতে পারে। মানে বাইরে থেকে এটা শুধু খাবারের সাহায্য হলেও ভেতরে ভেতরে এটা একটা বড় জিওপলিটিক্যাল মুভমেন্ট হয়ে দাঁড়াতে পারে। এখন সবকিছু মিলিয়ে একটা সহজ প্রশ্ন মাথায় আসতে পারে যে ভারত কি শুধুই নিজের বাড়তি চালকে সামলাচ্ছে, নাকি এর পেছনে তারা বিশ্বজুড়ে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে? দেখুন, এই প্রশ্নের উত্তরটা হয়তো এত সহজ না, কারণ জিওপলিটিক্সে কোনো পদক্ষেপই শুধু একটা কারণে নেওয়া হয় না। এখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে থাকে একাধিক স্তরের হিসাব, অর্থনীতি, কূটনীতি আর ভবিষ্যতের শক্তির ভারসাম্য। আজকে ভারত চাল পাঠাচ্ছে সাহায্যের নামে, কিন্তু সেই সাহায্যের মধ্যেই তৈরি হচ্ছে প্রভাব, তৈরি হচ্ছে সম্পর্ক, আর তৈরি হচ্ছে ভবিষ্যতের দরজা। হয়তো আজ সেটা শুধু খাদ্য সহায়তা, কিন্তু কাল সেটাই হয়ে উঠতে পারে এনার্জি এক্সেস, খনিজ সম্পদ আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চাবিকাঠি। আর এটাই হচ্ছে নতুন যুগের পাওয়ার, যেখানে যুদ্ধ না করেও শুধু খাবার আর বিশ্বাস দিয়ে একটা দেশ বিশ্ব রাজনীতির খেলায় নিজের জায়গা শক্ত করে নেয়। কারণ ইতিহাস আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে শিখিয়েছে যে যেই দেশ খাদ্যের ওপর নিয়ন্ত্রণ রাখে, সে শুধু বাজার না, মানুষের ভবিষ্যতের ওপরেও প্রভাব ফেলতে পারে। একটা সময় তেল ছিল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র, আর সেই জায়গায় ধীরে ধীরে উঠে আসছে খাদ্য। আর ভারত যদি এই খেলাটা ঠিকভাবে খেলতে পারে, তাহলে আগামী দিনে ফুড ডিপ্লোমেসি হতে পারে ভারতের সবচেয়ে বড় সফট পাওয়ার। ভাবুন তো, যখন কোনো দেশ সংকটে পড়বে আর সবার আগে যদি ভারতের সাহায্য পৌঁছে যায় সেই দেশে, তাহলে সেই দেশের কাছে ভারত শুধু একটা দেশ থাকবে না, একটা ভরসা, একটা নির্ভরতা হয়ে উঠবে। আর জিওপলিটিক্সে ভরসা এটাই সবচেয়ে দামি মুদ্রা। তাই এটা শুধু একটা চালের গল্প নয়, এটা ভবিষ্যতের ক্ষমতার খেলা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি সত্যি একটা ফুড সুপার পাওয়ার হয়ে উঠেছে, নাকি এটা শুধু সাময়িক একটা স্ট্র্যাটেজি? তো এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।